সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরশাদ ভাই, একটা জিনিস, নির্বাচনের আর 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে। এই সময়ে এসে আমরা দেখলাম সবাই যখন নির্বাচন নিয়ে এই সময় ব্যস্ত থাকবেন, আলোচনা করছেন, এই সময় দেখলাম যে আপনি গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেখানে আপনি নির্বাচন নিয়ে এখনো নানা ধরনের সংশয়ের কথা বলছেন। আপনার কিছু অবজারভেশন সেখানে দেখতে পেলাম। কেন আপনার এই ধরনের আপনার অবজারভেশন গুলো আপনি আরেকবার বলেন, এটা আমাদের দর্শকরা শুনুন। আহ, আপনি এটা নিয়ে হ্যাঁ, এটা কেন নিয়ে এটা গতকালকে লিখেছি এটা নিয়ে। তার কারণ আমি যাদের সঙ্গে কথা বলি, মানে আমার গ্রামের বাড়িতে যখন ফোন করি কিংবা অন্যান্য জায়গার থেকে ফোন আসে, তো তারা একই কথা বলে যে ভাই, নির্বাচন কি হবে আসলে? আমার প্রশ্নটা সেখানেই যে এখনো পর্যন্ত মাত্র 3 সপ্তাহ আর নাই, এখনো মানুষের মনে এই দ্বিধাদ্বন্দ্ব বা শঙ্কা কেন আসছে? তো এটা, এই পোস্টটাতে আমি যে কথাটা উল্লেখ করেছি যে এটার জন্য দুটো ব্যাপার দাঁড়িয়ে। একটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার একটা আহ, দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দোদুল্যমানতা। তারা কোনো কোনো ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি এই ইউনূস সাহেবকে কেন আমি পক্ষপাত আচরণ আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে। আহ নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তারাই সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেব এইটাকে, তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে উনি খুব বেশি সমাদর করছেন বা খাতির যত্ন করছেন, এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। এর আগে বলে নেই, দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে। এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে। তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ওটা কোনো গুরুত্বই নাই। এবং এটা সবাই জেনে গেছে তখন। তো তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ভাওতাবাজি। তো মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি, এবং এখান থেকে প্রায় 50 জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে, কোটি কোটি টাকা খরচা করে 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে। এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা, সেটা হয়েছে। এখন মিটিং এ তারা দুইজনে কি আলোচনা করেছে সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে। এর এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসলেন গত 25শে ডিসেম্বর, এবং একটা নজিরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া, তার পিছনের লোকজন নিয়োগ করা, এগুলো সবই যদিও তিনি সরকারের কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রে আপনি এরকম নিরাপত্তা ইয়ে করে, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন, সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মনে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের
যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও ওই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা তো আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা, কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে? আপনি তো কারোর সাথে কথা বলেননি। কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। তো সেটাকে আপনি বাইপাস করছেন, বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে এই আন্দোলনে, এবং তারা আহ, বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই কনফিডেন্ট মানে কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি হি ফাদার ইট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো, যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি? আপনি এই যে হাসনাত সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে যে থাকতে লাগলো, যেটা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই, তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়। তো তার অর্থ হচ্ছে কি যে সরকারের যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই কদিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে নেই। ইতিমধ্যে জামাত ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে না। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেদিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক না। জি। আর দ্বিতীয় কথা, যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন, সেটাও খুবই আশ্চর্য ব্যাপার। তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে, আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব হলে আপনি প্রার্থী হতে পারবেন। এটা নিয়ে দেখেন, বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না বলে একজন, তার মানে রেকর্ড খুব ভালো না, তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে। একবার বলছে যে না, ঋণ নিঃশোধ করছে বা বলে নেই, আবার তারে বলছে যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম কিন্তু টাকাটা দিয়ে দিয়ে ব্যাংকে। মানে এটা একটা মামু বাড়ির আপনার। আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনি তো নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ। তা আপনি একজনের বেলায় ঋণ খেলাপি কি আপনি দিবেন না, মনোনয়ন তার বাতিল করবেন, আরেকজনের বেলায় রাখবেন? এই যে দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। তারপরে এই কি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা, সেখানে বেশ মানে অনেকজন নাগরিক মানে দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে দিয়েছে। এখন বলছে কি যে ওনারা ওই দ্বৈত নাগরিকত্ব রিনাউন্স করার জন্য, মানে বাতিল করার জন্য ওনারা দরখাস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন করা উচিত ছিল, আপনি যদি এই দেশেরই মঙ্গল চান তাহলে আপনি এতদিন এদের
নাগরিকত্ব রেখেছেন কেন? আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করার জন্য, আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটাও তো ভালো করে স্ক্রুটিনি করেন, আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা। মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার, সেটা কি আপনি ফলো করেছেন? এটা কে দেখেছে? কেউ দেখে নাই। তো তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রার্থী হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি এগুলো তো পারবেন। তো এই যে নির্বাচন কমিশনের যে এই দোদুল্যমানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই, যখন যেদিকে পারছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে, আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম, এই জন্য বারবার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই কারণেই মানুষের মনে শঙ্কা দেখা দিচ্ছে যে এইরকম জি একটা নির্বাচন কমিশন কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা। জি, আমি এখন আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবং যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদেরও কিছু কিছু কিন্তু আপত্তি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যেমন জাতীয় পার্টির প্রধান জিএম কাদের কালকে দেখলাম যে খুবই স্ট্রংলি বলতেছেন যে এখন দেশে যেটা চলছে এটাকে উনি বলছেন যে এই সরকার যারা এসেছে তারা ফ্যাসিবাদের সঙ্গে আগের সরকারকে তুলনা করেছে। কিন্তু জিএম কাদের সাহেবের বক্তব্য হলো এরা তো নাজিবাদ কায়েম করছে, এবং উনি একই সঙ্গে ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন যে এরা যখন তখন যারে তারে নিয়ে জেলে ঢুকাচ্ছে, জেলে ঢুকে তার নামে একটা গণ মামলায় ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং মামলাতে তার জামিন হচ্ছে না, এবং মানে জাতীয় পার্টি তার দলের সম্পর্কে বলছে তাদের ব্যাপারে এক ধরনের মানে বিমাতা সুলভ আচরণ করছে। এই সব মিলে এই ধরনের অভিযোগ উনি করেছেন। তো এই অভিযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন? না, অভিযুক্ত হওয়াটা খুবই কি বলে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। যদিও জাতীয় পার্টি তেমন কোনো স্ট্রং পার্টি এখন না, তারপরেও তার যে বক্তব্যগুলো এটা তো ফেলে দেওয়া যায় না। তার কারণ আপনি প্রথম থেকেই দেখেন যে উনি যে একের পর এক যে যে আচরণগুলো করছেন, এটা তো স্বৈর শাসকদের আচরণ। আপনি লোক যেটা বললেন যে আপনি যাকে তাকে যাকে পছন্দ হচ্ছে না, যে আপনার সমালোচনা করছে, তাদের আনিস আলমগীর কেন জেলে থাকবে? আপনি বলেন, সে এই দেশের একজন মানে খুবই মোটামুটি নিরপেক্ষ একজন সাংবাদিক। আমি মানে যদিও তাকে মানে কি বলে আওয়ামী দোসর বলে বলা হচ্ছে, কিন্তু আমি তার লেখা ফলো করি, আমি তার টক শো ফলো করেছি। আমার কাছে কখনোই মনে হয় না যে সে একটা মানে ওই মুজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শ্যামল দত্তের মতো এরকম আচরণ সে করে। হ্যাঁ, তো তারপরেও নানান রকমের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সেই স্বৈর শাসক থাকা কালীন যে সমস্ত সমালোচনা তিনি করেছেন, সেটা তো একজন সাংবাদিকেরই কাজ, সেটাই ছিল। আপনি যেহেতু আনিস আলমগীর বলছে যে আপনি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, তো আপনারও তো বাড়ি আছে, সেটা তো এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা তো যে কোনো সাংবাদিক বা যে কোনো নাগরিক এই প্রশ্নটা করতে পারে। আপনি তার জন্য তাকে জেলে নিয়ে মানে বিনা বিচারে তাকে আটক আটক করে রাখবেন, তার জামিন দিবেন না, এটা কেমন কথা? তারপরে অথচ দেখেন, খুনের আসামি, ধর্ষণ মামলার আসামি, মানে অর্থ পাচার মামলার আসামি, দুদকের মামলা হয়েছে, কেস হয়েছে, তার নামে চার্জশিট দিয়েছে, সেই বসুন্ধরার মালিকদের আপনি কিচ্ছু বলেন না। তো এই যে জিনিসগুলা মানুষ দেখতেছে না, এগুলা যে এখন ওই আগে আমরা শুনতাম না যে বসুন্ধরা ওনারা পার পেয়ে যাচ্ছে কেন, যে গণভবনে যে টাকা দিয়ে আসে এই জন্য পার পেয়ে যায়। আর এখন মানুষ বলা বলি করতেছে এখন যমুনায় যে টাকা দিয়ে আসে এই জন্য তাদেরকে ধরে না। তো এই কথাগুলো যখন বলে মানুষ, আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন? আর তার আপনি যে কথায় কথায় বিদেশে চলে যান, কোনো জবাব দিন, আপনি ওখানে যে কি করেন, আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করতেছেন, আপনি বিশেষ সহকারী নিয়োগ করতেছেন একের পর এক, হ্যাঁ, তারপরে অমুকের অমুক জায়গায় দাও, এটা করে, এগুলো আপনি কার সঙ্গে আলোচনা করেন? আপনি আহ, কি বলে বন্দর ইজারা দিয়ে দাও, তারপরে আপনি স্টার্লিং নিয়ে আসো, তারপরে কি বলে ওই যে গাজাতে যে আমেরিকার নেতৃত্বে যে বাহিনীটা হবে, সেখানে বাংলাদেশ, আপনাকে তো যাওয়া তো দেয়নি তারা। আপনি সেখানে যে এই ধরনের তদবির কেন করতেছেন? আপনি ট্রাম্পের কাছাকাছি যেতে চাচ্ছেন? তো আগে দেখেন, এই যে এলন এলন মাস্কের সঙ্গে মানে যেহেতু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো ছিল প্রথম দিকে, এই জন্য তাড়াতাড়ি স্টার্লিং তার কোম্পানি নিয়ে আসো, এটা কিন্তু তার কাছে কেউ চায়নি। হম, কিন্তু ওইখানে ভাবছিল যে ওই ট্রাম্পের ওই সরি এলন মাস্কের মাধ্যমে যদি ট্রাম্পকে একটু তোষামোদ করা যায়। তো যেহেতু এলন মাস্ক তো এখন ওয়াশিংটন থেকে চলে গেছে তার সঙ্গে বিরোধের কারণে, এখন ওই ট্রাম্পের কাছাকাছি আমি কিভাবে যাব, এই জন্য আমাকে আপনি ওই গাজার বাহিনীতে আমাদেরকে নেন,
আমরা তো, এটা কি আপনি কারোর সাথে, দেশের কারোর সাথে আলোচনা করছেন? এগুলো তো জাতীয় ইস্যু। আপনি তো যে বন্দরে যারা দিবেন, এগুলো তো জাতীয় ইস্যু। আপনি কার সঙ্গে কথা বলেন? এগুলো স্বৈরাচারী আচরণ না? স্বৈর শাসকরা এই ধরনের কাজ করে, আপনি কেন আচ্ছা, করবেন সেটা? আর আরেকটা কথা বলি। আপনার ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। গত দুদিন ধরে দেখছি যে সরকারের উপদেষ্টারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, আহ, যে হা ভোটের পক্ষে, যেন গণভোটে যেন সবাই হা ভোটের পক্ষে ভোট দেয়। এখন কথা তো এটা আছে, হা ভোটের পক্ষে ভোট দিতে বলাটা নৈতিকভাবে ঠিক কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আপনি হয়তো একটু বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা করতে যে তারা করছেনটা কি? আমি কালকে দেখলাম যে আপনার নেত্রকোনায় যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তিনি বলতেছেন যে এই পদ্মা সেতু করার কারণে এখানে যে টাকা ব্যয় করতে হয়েছে, এই জন্য চালের দাম নাকি বাইরে গেছে। 20 টাকা বাড়ছে মনে। হ্যাঁ, উনি হলে পদ্মা সেতু করতেন না, বরঞ্চ এই টাকা দিয়ে উনি যদি কৃষি খাতে এটা বিনিয়োগ করতেন, তাহলে নাকি চাউলের দাম অনেক কম হতো। তো চাউলের দামের সঙ্গে পদ্মা সেতু, মানে এটা কি রিলেটেড কিনা, এই একটা না, প্রশ্ন। ওই কথাটা তো ওই জায়গাতেই, যে এমন এমন লোকজনকে তিনি নিয়েছেন যাদের কারো কোনো জবাবদিহিতা নাই। যা খুশি আপনি বলেন। হ্যাঁ, এখন কেউ তো উচিত ছিল যে এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা হওয়া। আর প্রথম কথা হলো যে আপনি যে এই কথাটা বললেন, এখন তো একটা নির্বাচনের মাঠে আছি আমরা। তো আপনি এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বলবেন এখন? আর শেখ বশির, আপনি কয়দিন আগে কে ছিলেন? আপনি কে? আপনি পদ্মা সেতুর, আপনি কি ইকোনমিস্ট? আপনি কি এইগুলো হিসাবপত্র করছেন? মানে আপনি কিভাবে এটা চালের দামের সঙ্গে এটা কিভাবে আপনি রিলেট করতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। তো এই যে বললাম কিছুক্ষণ আগে, যে উনি এমন এমন লোকজনকে ধরে নিয়ে আসছেন যাদের, আর যেহেতু আপনি ক্ষমতায় যদি থাকেন তখন আপনি কথা বললে, আপনি তো বিশাল ব্যক্তি, আপনি অনেক জানেন, আপনি অনেক শুনেন। এক উপদেষ্টা তার মানে আমি নামই বলি, ফজল কবির খান সাহেব খুব জোরে সোরে বললেন যে আমি তাকে রেকমেন্ড করেছি। যখন প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে দেখেন এরকম কোনো বাণিজ্যের ব্যাপারে ইয়ে করা যায় কিনা, তো আমি তাকে গিয়েছি। এখন উনি বললেন যে উনি আসার সাথে সাথে নাকি দেশের বাজার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, জিনিসপত্রের দাম কমে গেছে। এগুলো সব ঘটনা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো এই দেশে থাকি, আমরা তো বিদেশে থাকি, তাই না? তো আপনি ওই যেটা বললাম, স্বৈর শাসন যখন জারি থাকে তখন কারো কোনো জবাবদিহির বালাই থাকে না। তারা যা খুশি তাই করতে পারে, যা কিছু তাই বলতে পারে, এবং তাদের এটার জন্য কোনো চিন্তাও নাই, ভাবনা নাই, যা খুশি আপনি বলে দেন। এখন কথা হলো কি, একটা নির্বাচিত সরকার যদি হয়, সে যে ধরনের সরকার, তার তো একটা একটা অন্তত মাথার মধ্যে থাকে যে আমি কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমাকে তো জনগণের সামনে যেতে হবে, যে এটার আমাকে ডিফেন্ড করতে হবে, বা তার কথা আমি এমন কোনো কিছু বলবো না যাতে আমি বিতর্কিত হই। তো এদের তো বিতর্কিত হওয়ার কোনো ভয় নাই, তার কারণ কয়দিন পরে চলে যাবে। এখন যেটা আরেকটা সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমি শুনতে পাচ্ছি, যে ইউনূস সাহেব নাকি এই বিএনপি বা জামাতের সঙ্গে একটু যোগসাজশ করে তার কিছু তার নিজের স্বার্থটা রক্ষা করছে, যে ভবিষ্যৎ সরকার যারা আসবে সেখানে তাকে কোনো মামলায় পড়তে হবে না, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আর ওনার কিছু পেট লোকজন আছে, যেমন এই খলিল, লুৎফে সিদ্দিকী, আশিক, এদেরকে বা অন্য কারো থেকে আগামী সরকারে আবার কোনো ভাবে ঢুকতে দেয় কিনা। তো এই জিনিসগুলা মানে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু এই জিনিসগুলা খুবই মানে পরিষ্কার ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, যে এই ধরনের এগুলো হবে অন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তখন আপনি মাত্র ক্ষমতা থেকে যদি যখন যাবেন, তখন নিয়ম হলো 4-5 বছরের মধ্যে আপনি কোন রকম সরকারি কোনো কিছুতে জড়িত থাকতে পারবেন না। এটা কিন্তু নিশ্চিত। আপনি অ্যাম্বাসাডারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, লুৎফে সিদ্দিকী কে, তার বোনকে, আপনাকে এই সমস্ত মানে অথরিটি কে দিয়েছে? এগুলো তো নির্বাচিত সরকারের দায়িত্ব। আপনি 2 দিনের আচ্ছা, জন্য এটা আসছেন। কেমন, আরশাদ ভাই, এটা কেমন হলো? এই যে খলিল সাহেবকে, তারপরে তৈয়বকে, এবং আপনার নির্বাচন কমিশনের সচিবকে, এই তিনজনকে যে বিমানের বোর্ডের মেম্বার বানাইবে, এটা কেমনে? না না, এই সেই কথাই বলছি যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার, কয়দিন পরে চলে যাবে। আপনি তখন বিমানের মতো একটা প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার করলে কি হবে? তারা ফ্রি টিকেটে সারা দুনিয়া ঘুরতে পারে।
আপনি ওই ওই সুযোগ সুবিধাগুলো হয়তো জানেন কিনা জানি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে মিটিং এ বসলে একটা মোটা অঙ্কের টাকা পায়, তারপরে ফ্রি বিমান বিমান যেখানে যাবে বা বিমানের সঙ্গে অ্যাফিলিয়েশন যে সমস্ত এয়ারলাইন্স, ধরেন আমেরিকায় যাবে, তো মানে ধরেন কানাডা পর্যন্ত গেল, কানাডা থেকে আর একটা সবকিছু টিকিট ফ্রি, তার এবং তার তার স্ত্রী দুইজনেরই ফ্রি। কেমন এই সুযোগ সুবিধাগুলো আপনারা আর কত খাবেন এই গরিব দেশটাকে? আপনি দেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, দেশের সাধারণ মানুষেরা ঠিক মতো লেখাপড়া করার সুযোগ পায় না, আপনার সেদিকে কোনো নজর নেই আপনি। ও আরেকটা দেখেন, সবচেয়ে বড় কথা, আজকে বিকেল বেলায় পে কমিশনের নতুন রিপোর্ট তার কাছে জমা দিবে। যেমন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবিশ্বাস্য ভাবে বেড়ে গেছে আবার। হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকরী হবে। চিন্তা করেন কয়দিন, তার 12 তারিখে ভোট, তার আগেই মানে এটা হলো আমলা তোষণের সরকার। এদেরকে মাথায় হাতটা দিয়ে এদেরকে খুশি রেখে যত রকমের অপকর্মগুলো এরা করছে। হ্যাঁ, একটা আমলার বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ মানে কোনো মামলা হয় নাই, অথচ আমরা সবাই জানি তারা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই যে মোখলেসুর রহমান যে কয়দিন আগে জনপ্রশাসন সচিব ছিল, তার পত্রিকায় আসলো যে সে হোয়াটসঅ্যাপ কলে ওই 5 কোটি 10 কোটি টাকা করে ডিসি নির্বাচন নিয়োগের জন্য ঘুষ নিচ্ছে। তারপরে আমরা শুনলাম যে এটার পরে একটা 3 সদস্যের উপদেষ্টাদের 3 উপদেষ্টা একটা কমিটি করা হলো এটা তদন্ত করার জন্য। আজ পর্যন্ত সে তদন্ত কমিটির কোনো রিপোর্ট অন্তত আমি জানি না, আপনি যদি জেনেছেন কিনা জানি না, রিপোর্টটা কি হলো, কোথায় গেল? অথচ তাকে তো কোনো কিছু বলাই হলো না, উল্টা তাকে সমালোচনার মুখে আপনি প্ল্যানিং কমিশনের মেম্বার করে দিচ্ছেন সচিব করতে। এগুলো তো মোহাম্মদ শাসকের রাজত্ব, এগুলো তো স্বৈরাচারী শাসকের চরিত্র। এগুলো আপনি কেন করবেন এই সমস্ত? তারা আপনি বলতেছেন গণভোট নিয়ে যে জিনিসটা হচ্ছে যে সরকার নিজেই উদ্যোগ নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে হা ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে। আলিয়া সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সরকারি লোকদের সঙ্গে মিটিং করছে, তারপরে আপনার বিভিন্ন উপদেষ্টারা মিটিং করছে। এই গণভোটের পক্ষে কি সরকার এভাবে অবস্থান নিতে পারে? আচ্ছা, আমি তো এটার আইনের লোক না, ফলে আমি জানি না, কিন্তু আমি শাহদ্বীন মালিক, তাকে আমি খুবই রেসপেক্ট করি, একটা খুব নিরপেক্ষ একজন ভালো আইনজীবী এবং দেশের সাধারণ মানুষের কথা সেভাবে সে বলছে এটা এটা এই সরকারের এটা করা উচিত না এটার মধ্যে। তার কারণ গণভোটের যে হানা ব্যাপারটা আপনি পড়েছেন কিনা জানি না, আমি আমার পড়তে লাগছে 6 মিনিট। তো আমি তো মোটামুটি লিখতে পড়তে জানি, আমি বুঝতে পারবো। তারপরেও আমি যখন প্রথমে আবার ইয়ে করতে গিয়ে আমি ভুলে গেছি যে পরের দিকে কি ছিল। তো একটা ভোটার, সাধারণ যারা ভোটার, তারা কি করে এইটা পড়ে মানে এটা পড়ে এটার উপর সিদ্ধান্ত নিয়ে ওখানে ভোট দেবে? আর আপনি বারবার করে বলতেছেন হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, তার মানে কি আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন? আপনার নিরপেক্ষতা মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি বলতেছেন যে না আমাদের ম্যান্ডেট ছিল এটা করা। আর আলী রিয়াজকে আপনি নিয়ে আসছেন, আলী রিয়াজে কি মন্ত্রীর পদমর্যাদা এখন নতুন করে, যেহেতু তার কোনো কাজ ছিল না ওই সংস্কার কমিশনে কি দেখলাম, কন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া দাওয়া এনে 1টা বছর ধরে খালি খানা পিনাই হলো। আলটিমেটলি সংস্কার কমিশনের ওই রিপোর্টের মুখগুলো কেউ দেখলো না, তার বাস্তবায়ন কি হলো কেউ জানে না। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া হলো আর বিদেশ বিদেশ ঘোরা, বাস হয়ে গেল। দেশটাকে যে কি পর্যায়ে নিয়ে গেছে এই মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, এবং এই তথাকথিত সৎ উপদেষ্টারা, এটা যখন পরবর্তী ঘটনাটা তো একটু উদ্বেগজনক বটেই। বৃহত্তর প্রেক্ষিতটা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ক্রমাগত অবনতি ঘটছে এবং উস্কানিমূলক কথাবার্তা অনেকদিন ধরে চলছিল। বার দুয়েক একটা অ্যাটেম্পট হওয়া ইত্যাদি, আমাদের ভিসা সেন্টারে ঝামেলা হয়েছিল। তো এগুলো তো অনেকদিন ধরেই হচ্ছিল। এবার এই এই যে মানে ইকুইভ্যালেন্ট টু আফগানিস্তান, সাউথ সুদান, পাকিস্তান, এই যে ব্যাপারটা হয়ে দাঁড়ালো, এটাতে একটা দিক হচ্ছে যে এটাকে বলা হয় কূটনৈতিকভাবে যদি আপনি দেখেন তাহলে বেসিক্যালি যেটা হলো, আপনি মনে রাখবেন যে ভারতীয় যে সিকিউরিটি স্ট্যান্ড পয়েন্ট থাকে তার ওপর
ডিপেন্ড করে যেগুলো সেনজেন দেশ আছে, পৃথিবীর যেগুলো ডেভেলপড কান্ট্রি, তারা কিন্তু তাদের যে সিকিউরিটি প্যারামিটার্স গুলো সেট করে। কেমন? কারণ আমরা তো লিঙ্কড অন্যান্য সিকিউরিটি এজেন্সির সঙ্গে। তো ফলে একটা যেটা হবে, আপনি অলরেডি জানেন যে আমেরিকা চাইছে না যে বাংলাদেশি ট্যুরিস্ট যাক, তা না হলে কেউ $15,000 ভিসা বন্ড চায় না। কেমন? তো আহ, আর অন্যান্য বহু দেশে ভিসা ডাউনগ্রেড হয়েছে। এখন যেটা হবে, এটার মাধ্যমে একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট অন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে, ভিসা ডাউনগ্রেড হবে, হবেই, অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক। অফিসিয়াল ভারতের এই ভিসা নির্দেশনার মাধ্যমে, ভারতের এই নির্দেশনার মাধ্যমে। অবশ্যই, আচ্ছা। অবশ্যই। কারণ আপনি জানেন যে একটা ভারতীয় ভিসা থাকলে সেনজেন ভিসা পাওয়া সহজ হতো অতীতে, যখন খুব সুসম্পর্ক ছিল। কেমন? তো এরা আমরা সবাই পৃথিবীতে কানেক্টেড। এখন এটাতে যেটা হবে যে ধরুন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ভ্যালিড ভিসা নিয়ে, আমি অলরেডি দেখছিলাম এই অভিযোগটা বাড়ছে, এবার দেখবেন আরো বাড়বে, যখন অন্য কোনো দেশে যাবে তাকে কিন্তু বেশি ইমিগ্রেশন গ্রিলিং ফেস করতে হবে, হ্যারাসমেন্ট ফেস করতে হবে, এগুলো হবে এবার। আর ট্রেড অ্যান্ড কমার্স প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ যখনই মুভমেন্টটা এফেক্টেড, আমি ভারত বাংলাদেশ বলছি না, বাংলাদেশের যে পৃথিবীর সঙ্গে ট্রেড অ্যান্ড অন্যান্য দেশের কমার্স সাথে আছে, সম্পর্ক। রাইট, কারণ বিজনেসম্যানরা মুভ করতে পারবে না। মোটামুটি ভাবে সোজা বাংলায় বলা যায় যে সিকিউরিটি হাই অ্যালার্ট পজিশনে চলে গেল। এবং বাংলাদেশকে আমরা অতীতে যেভাবে দেখেছি, আমরা চেষ্টা করেছিলাম 2010 পরবর্তী সময়ে বাংলাদেশকে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে নামিয়ে এনে, আগে একটা অসম্ভব স্ট্রং সিকিউরিটি পার্সপেক্টিভ ছিল, সেখান থেকে নামিয়ে এনে বাংলাদেশকে আর 5টা দেশের মতো যেখানে ট্রেড অ্যান্ড কমার্স এক্সচেঞ্জেস ইত্যাদি হবে, যে কারণে ভিসাটা অত বেড়ে গিয়েছিল। এখন যখন আজকের পরিস্থিতি হলো, তাহলে সেটা হচ্ছে কমপ্লিট রিভার্সাল, ভেরি স্ট্রং সিকিউরিটি পজিশন হয়ে গেল। তাই এটা রিফ্লেক্ট করবে নানানভাবে। মঞ্জুরুল, না, আমি জানতে চাচ্ছিলাম তার আগে যে আহ, কেন এই ধরনের একটি নির্দেশনা জারি করা হলো ভারতীয় কূটনীতিক যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে ফিরে যেতে। কি এমন নতুন করে ঘটলো? আমরা জানি সর্বশেষ পর্যায়ে এটি ক্রীড়াঙ্গনেও ছায়া ফেলেছে, একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে এত বেশি উদ্বেগ কেন, যেখানে 22শে জানুয়ারি একদিন পর থেকে বাংলাদেশে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা তারিখ রয়েছে, তার প্রচারণা শুরু হচ্ছে প্রার্থীদের, তার ঠিক আগ মুহূর্তে এই ধরনের নির্দেশনা কেন? কি এমন ঘটলো হঠাৎ করে আবার? প্রথম কথা হচ্ছে, এর থেকে একটা প্রমাণ হলো যেটা আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম, স্পেসিফিক সিকিউরিটি রিস্কস। আপনার মনে আছে যে বাংলাদেশের এনএসএর সঙ্গে গত 1.5 মাসে 2বার কথা হয়েছে ভারতীয় পক্ষের। মানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। রাইট, একবার উনি যখন ভারতে এসেছিলেন, আরেকবার যখন জয়শঙ্কর গেলেন, তখন এনএসএর সঙ্গে কথা হয়েছে। এছাড়া আপনি দেখেছেন যে আমাদের আর্মি সেনাপ্রধান তিনি বলেছেন যে টাচে আছেন, এবং তিনি কিছু উদ্বেগের কথা বলেছেন। কেমন? তো এগুলো হচ্ছে সব ইন্ডিকেটরস যে আপনি স্পেসিফিক কোনো রিস্ক এলিমেন্টস পেয়েছেন। এর মাঝে বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের মিডিয়া সেভাবে প্রচার করেনি। যেমন কেরানীগঞ্জে যে মাদ্রাসাটা উড়ে গেল, কেমন? এবং আপনাদের একজন সিকিউরিটি অ্যানালিস্ট তিনি কিন্তু বলেছেন যে এই 1.5 বছরে যে সংগঠনগুলো তারা গুছিয়ে নেবার ক্ষমতা পেয়েছে এবং তা সময় পেয়েছে, এবং তো উনি বলেছেন যে আমরা হয়তো কোনো খারাপ খবর পেতে পারি। তো প্রাথমিকভাবে হলো এটা। এবার এর সঙ্গে যোগ হচ্ছে যে সরকার এই গোটা বিষয়টাকে ধামা চাপা দিতে চাইছে, অগ্রাহ্য করছে, এবং ভারতের সঙ্গে সে কাজ করতে প্রস্তুত নয়। তৃতীয়ত, যে সরকারে আছে, একটা ইলেকশন হচ্ছে ঠিকই, কিন্তু এই ইউনূস সরকারের শুরুর থেকে তারা যে ক্ষমতা ছাড়তে চায় কখনো, এরকম কোনো ইন্ডিকেশন নেই। এবং এই মুহূর্তেও এই সরকারের নানান নির্দেশনা দেখলে বোঝা যাবে যে তারা ক্ষমতা ছাড়তে চায় না।
এবং গণভোটের মাধ্যমে তারা একটা বড় রকমের সমস্যা তৈরি করতে গেছে বাংলাদেশে, যেটা ঘিরে বাংলাদেশ আরো ভুগবে আগামীতে, এবং সরকার সরাসরি সেই গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তো এই তিনটে জিনিসকে আমরা যদি মেলাই তাহলে পরে পরিষ্কারভাবেই বাংলাদেশ একটা খুব অনেক রকমের সিকিউরিটি রিস্ক, স্পেসিফিক সিকিউরিটি রিস্ক তৈরি হয়েছে বাংলাদেশ ঘিরে। এখন এর বাইরে কি ঘটতে পারে কি ঘটতে পারে না, সিকিউরিটি মেজার্স কি হতে পারে, সেটা আমি জানি না, আমার মনে হয় না কেউ জানে, কারণ সেই কাজগুলো যখন হয় তখন আমাদের কাউকে জানিয়ে করা হয় না। তো সেটা বাদ দিলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিকিউরিটি রিস্ক প্রচন্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে, এবং সরকারের কাছে নিঃসন্দেহে স্পেসিফিক কোনো নানান ধরনের ইনফরমেশন আছে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম কানাঘুষো, যে মানে ভারত সরকারের স্পেসিফিক কাছে, বিজেপি সরকারের কাছে। ভারত সরকারের কাছে, হুম। তার কাছে না, স্পেসিফিক ইনফরমেশন আছে। 2004 সালে অটল বিহারী সরকার যাবার আগে, আপনার মনে থাকতে পারে অটল বিহারী সরকার ভাবেননি যে হেরে যাবেন, কেমন? তো অটল বিহারী সরকার সে সময়ের খালেদা জিয়া সরকারকে, আমার শোনা, একটা দেন, অ্যালার্ট দেন, বলেন যে যদি এই ক্যাম্পগুলো না সরে তাহলে আমরা স্ট্রাইক করব, সার্জিক্যাল স্ট্রাইক করব। তখন যে ভাষাতেই বলা হোক, এটার মূল এটাই, সার্জিক্যাল স্ট্রাইক। এখন আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশ যদি তার এলাকা থেকে টেররিস্ট অ্যাক্টিভিটি বন্ধ না করে, হুম। টেররিস্ট অ্যাক্টিভিটি যে বাড়ছে, বেড়েছে, তারা যে রিকনসলিডেট করার সুযোগ পেয়েছে, এটা আমি বলছি না, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ সেও বলছে। এই পরিস্থিতিতে যদি না হয়, যদি এরকমই চলতে থাকে, এবং সরকার, আমি নানান ধরনের পড়ছি সরকারের উপদেষ্টাদের কাছ থেকে, এই যিনি হোম মিনিস্টার, কেমন, তিনি বলছেন ও সমস্ত ফ্যাসিস্টদের বানানো কথা ইত্যাদি ইত্যাদি। খুব ডেঞ্জারাস সিচুয়েশন যখন একটা সরকার মানতে চায় না। আপনি জানেন খালেদা জিয়া সরকার অনেকটা মানতে চায়নি, বা এরকম ভাষায় নয়, কিন্তু তারা অনেকখানি মানতে চায়নি বলে শেষমেশ গিয়ে তারা কিন্তু ভয়ঙ্কর চাপে পড়ে গেছিল 2004 পরবর্তী সময়। তো সেই রকম পরিস্থিতি ঘটলে আপনি আজকের দিনে অনেক কিছুই সম্ভব, এটুকু বলা যায়, এর বাইরে কিছু বলা যায় না। কারণ আমি আবারও বলছি যে এগুলো আমাকে জানিয়ে বা কোনো সাংবাদিককে কাউকে জানিয়ে হবে না, কেউ জানতেও পারবে না যখন কোনো ঘটনা ঘটবে। উম, মঞ্জুরা, হয়তো জানতে পারবে না, বা হয়তো অন্য ধরনের প্ল্যানিং তো আহ, নিজস্ব একটা জায়গা থেকে থাকে প্রত্যেক রাষ্ট্রের। আহ, আমি যদি জানতে চাই যে এর পরবর্তীতে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া থাকতে পারে ভারতের, মানে একের পর এক পদক্ষেপ তো নেওয়া হচ্ছে। এবং আমি যদি একটু বলি যে সংখ্যালঘু নির্যাতন যে হয় না, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে সবকটি রাজনৈতিক সরকারের সময় কম বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এটি অস্বীকার করার কোনো ওয়ে নেই। কিন্তু আবার ভারতের কোন কোন গণমাধ্যম, এই প্রশ্নটা এর আগেও আপনাকে করেছি, ভারতের কোন কোন গণমাধ্যম, সকল গণমাধ্যম, তারা আবার অতিরঞ্জিত করে প্রকাশ করে। সেই জায়গা থেকে তো আসলে সবকিছুকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করতে পারি না। বাংলাদেশেও নানান ধরনের নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর তো নানান ধরনের নির্যাতন হচ্ছে, তো সেগুলোকে আমরা কিভাবে ট্রিট করব? তো সেগুলো যাক। এখন এই দুই সরকারের মধ্যে যে একটা টানাপোড়েন রয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং ভারতের বিজেপি গভর্নমেন্টের মধ্যে, এটি তো এখন স্পষ্ট। সেই জায়গা থেকে পরবর্তী আর কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে, মানে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? আপনি যেটা ইন্ডিকেট করছেন সেটা আমি বুঝতে পারছি যে বড় কোনো ধরনের কোনো কিছু অ্যাকশনে যাওয়া হলে বা যদি যেতে চাই সেটি কাউকে জানান দিয়া করা হবে না। এর বাইরে আর কি কি ঘটতে পারে যদি আমরা ওই বড় জায়গাটি রেখেও দিই? না, আমার আপনার শেষ কথাটা সূত্র ধরে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে প্রথমত একদম শুরুতে একটা কথা পরিষ্কার বলা যাক, সেটা হচ্ছে বিজেপি সরকার বলে কিছু নেই, ভারত সরকার, হুম। কেমন, যে সরকারের সে ভারত সরকার। আর হুম। আমাদের সরকারি নীতি সেটা কিন্তু কনসিস্টেন্টলি ফলো করা হয়, সেটা কোনো বদলাবে না সিকিউরিটি আর ফরেন পলিসিতে। হুম। দ্বিতীয়ত হচ্ছে যে
আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে একটা বিরাট বড় পরিবর্তন এসে গেছে। অপারেশন সিন্দুর থেকে এটা এখন আমাদের পুরো প্যারাডাইমে, এটা আমাদের আইনভাবে সিদ্ধ। আমাদের দেশে যদি কখনো আমরা মনে করি যে আমাদের দেশের কোথাও সিকিউরিটি, আমাদের কোনো অ্যাক্ট অফ টেরর হয়েছে, তাহলে আমরা সেটাকে অ্যান অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করব। এটা হচ্ছে আমেরিকা যেভাবে তার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারকে সে কন্ট্রোলে রাখতে চাইছে, তার একটা ছোট নিদর্শনের জায়গা। এবং যে কোনো বড় দেশ এই ধরনের, তারা কিন্তু সিকিউরিটি, কি বলবো, যে ইনফ্রাস্ট্রাকচার তারা রাখে। এটা একটা বড় পরিবর্তন দক্ষিণ এশিয়ায় ঘটে গেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে, যেটা কেউ খেয়াল করছে না বা আন্ডার এস্টিমেট করছে। সুতরাং অতীতের রেফারেন্স এখানে কাজে লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে যেটা আপনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি, এবং যে ওভারঅল যদি আমি আপনার সঙ্গে একমত, যখন ওভারঅল ল অ্যান্ড অর্ডার ডিক্লাইন করবে তখন বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন আরো বাড়বে। কেমন? কিন্তু এর সঙ্গেই আমার একটা বলার আছে, সেটা হচ্ছে প্রথম কথা, যেমন যেমন ইসলামিক দেশগুলোর ওআইসি আছে, যেমন খ্রিস্টানদের জন্য পোপ আছে, এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিজ আছে তারা এসে ঝাঁপিয়ে পড়ে। তাই বাংলাদেশের হিন্দুর জন্য ভারতকে দায়ী হতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ সেই একমাত্র হিন্দু নেশন, বড় নেশন। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এই হিসেবটি করা হয় না। আমি একটু আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, যখন কোথাও মুসলমানরা অত্যাচারিত হয় তখন বলা হয় না যে সৌদি আরব কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, বলা হয় না কাতার কোনো কেন অ্যাকশন নিচ্ছে না, কিন্তু আমরা অন্য অন্য ক্ষেত্রে কেন এই হিসেবটি নিয়ে আসবো? না, এই কারণে নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে যে যখন আপনি ধরুন আজকে ওআইসির ভেতর যদি বাংলাদেশেরই ইতিহাস দেখি, সবার শুরুতে ওআইসির সঙ্গে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করে, সেটা মুজিবুর রহমানের সময়। কেমন? যদি ওআইসির বাইরে কেউ থাকতো তাহলে আমি বুঝতাম, কিন্তু ওআইসির ভেতর তো সবাই গেছে। এবার তারা একজোট হতে পারে না, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। তার কারণ তারা এক একজন এক এক দিকে ঝোলা পাতলে তো যা হবে আপনি দেখছেন তো, যে আজকে শিয়া সুন্নি ভাগ এগুলো আছে। কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না আজকে যখন টার্কি বা পাকিস্তান বাংলাদেশে, তাদের কি উৎসাহ? একটাই ধর্ম, কেমন, বা ধর্মীয় প্রভাব, তার থেকেই তাদের এত উৎসাহ। বাংলাদেশ যখন সৌদি আরবিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে আসতে পারে যেখানে বাংলাদেশের যখন শুরু, মানে ধরুন পাকিস্তান, যদি টু নেশন থিওরিতে আমি পাকিস্তানে যাই, তাহলে তাকে সেখানে কি বলা হয়েছে, যে আমরা ওখান থেকে আমাদের শুরু। তো সুতরাং এই প্রভাবটা আপনি কখনো এড়িয়ে যেতে পারছেন না। তারা কি করতে পারছে বা করছে না, যে দেখুন বাংলাদেশে, আমার দেশেও মুসলমানের ওপর অত্যাচার হয়। 140 কোটির দেশে 14টা ঘটনা ঘটে না, এমন কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না, সম্ভব না বলা। আপনিও পারবেন না, আমিও পারবো না। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আপনি কি লেটেস্ট 19 বা 20 তারিখে বেরোনো বণিক বার্তায় আমি পড়েছি, আপনি সরকারি তথ্যটা কি পড়েছেন? 645টা ইনসিডেন্ট অফ অ্যাট্রোসিটি অন মাইনরিটিজ। কেমন? তার ভেতর 10%কে কমিউনাল বলা হয়েছে। কমিউনাল কি কি নেই বলি, একটু ভালো করে শুনুন। আমি তো পড়েছি এবং এখানে কিছু না, আপত্তিজনক জমি শব্দ আছে, বিবাদ যেমন নেই, জমি বিবাদ নেই, ধর্ষণ নেই। আমি এবং আপনি, আমরা দুজনে জানি এই দুটো খুব বড় অস্ত্র মাইনরিটির বিরুদ্ধে। এবং অবশ্যই। আমরা জানি প্রফেসর আবুল বরকত তিনি রিসার্চ করেছিলেন একটা, আপনার তার রিসার্চ নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু তার বেসিক কন্টেন্টে আমার কোনো দ্বিমত নেই। এখন সরকার যেখানে অগ্রাহ্য করে, সরকার যখন মানে না, তখনই এই পরিস্থিতিগুলো হয়। এতদিন তো হয়নি। আপনি যেটা বলছেন ঠিক, বাংলাদেশে তো এর আগেও হয়েছে ঘটনা, এবং কয়েকজন কুখ্যাত ছিল।
আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে যেহেতু বলছিলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে 22 তারিখ থেকে 22শে জানুয়ারি, তার আগে আগে এই সিদ্ধান্ত, এর সঙ্গে নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা আছে বলে মনে হয় আপনার? অবশ্যই, অবশ্যই। গোটা জিনিসটাই গোলমেলে, গোটা জিনিসটাই গোলমেলে। একটা ইন্টারিম সরকার বলছে, আপনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট, কেমন? হুম, হুম। ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? তারা একটা অরাজনৈতিক সরকার। তারা আজকে আপনার ইলেকশন শুরু হতে আর ঠিক 3 সপ্তাহ বাকি ইলেকশন থেকে। হুম, হুম। সেখানে একটা ইন্টারিম সরকার কি করছে? তারা সেখানে গিয়ে, আমি এর নিয়ে প্রশ্ন করছি না, এর আইন ফাইন ইত্যাদি প্রশ্ন করছি না, কিন্তু একটা মরালিটির জায়গাও থাকে, একটা বেসিক মরালিটি। তারা গিয়ে ওই হাসিনার খাটের ছবি দেখাচ্ছে, ভিডিও পোস্ট করছে, কেমন? তারা একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে। এই রাজনৈতিক অবস্থানটাই গোলমেলে, কারণ এই রাজনৈতিক অবস্থানের সঙ্গেই আপনি জানেন যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না, কেমন? আহ, নিশ্চয়ই আপনি মানবেন যে ভারত হোক, আমেরিকা হোক, আর যেই হোক, কেউ গিয়ে 2024-কে 71 সঙ্গে তুলনা করতে বলে আসেন, এটা তো আমরা নিশ্চয় বলিনি। না। তো তাহলে এই যে পরিস্থিতিটা কে করেছে? এবং গত 1.5 বছরে যেভাবে চলেছে, এটা তো একটা দুধের বাচ্চা ছাড়াও কেউ একজন গান বেঁধেছেন, আমি সেই মধ্যে যাচ্ছি না। তো এখন দুধের বাচ্চা ছাড়া আর যে কেউ জানে যে কোন পক্ষকে শক্তিশালী করা হয়েছে, কোন পক্ষকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। তো তাহলে এই এতগুলো পক্ষ যখন, এরা যখন বেরিয়ে পড়েছে, আপনি যখন তাদেরকে বাজারে ছেড়ে দিয়েছেন, তো তার মাধ্যমে আপনি নিশ্চয়ই আহ, এই পরিস্থিতিটাকে নিশ্চয়ই আপনি অতীতের কোনো সময়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করবেন না। আপনি মনে রাখতে হবে, খালেদা জিয়া সরকারের সময় আইন শৃঙ্খলা বা এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন ঠিকই উঠেছিল, কিন্তু সেটা কখনো যেটা সাংবিধানিক বিধানের বাইরে যায়নি। আপাতত সবকিছু সাংবিধানিক বিধানের বাইরে চলে গেছে, এমনকি আপনি সংবিধান দৌড়ে টান মেরেছেন। আপনি যে গণভোট করতে চাইছেন, তার মাঝখান থেকে আপনি একটা মারাত্মক সামাজিক ইনস্টেবিলিটিকে টেনে আনতে চাইছেন। এই সবগুলো মিলিয়ে আমি নিশ্চয়ই আমার জেনারেল সিকিউরিটি পারসেপশন বা থ্রেট নিঃসন্দেহে বেড়ে গেছে। আহ, আপনি বলছেন যে, আমার প্রশ্ন ছিল যে নির্বাচনের সঙ্গে কোনো সংশ্লিষ্ট আছে কিনা, এবং আপনি ব্যাখ্যা দিয়ে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আহ, যদি এবার সরাসরি প্রশ্ন করা হয় যে, আমরা দেখেছি বিএনপির প্রতি এক ধরনের সমর্থন ভারতের আছে, সেটি নানানভাবে প্রকাশ পেয়েছে, কিন্তু আহ, সেই জায়গা থেকে নতুন করে কোনো ভাবনা কি আবার ভারত ভাবতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে? অথবা আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে এই সরকারের উপর কোনো ধরনের আস্থা রাখতে পারছে না, কিংবা গণভোট বা অন্যান্য ইস্যুতে সরকারের নানান ধরনের যে মনোভাব প্রকাশ পাচ্ছে, এই সবকিছু মিলিয়ে কি নতুন কোনো ভাবনা ভারতের মধ্যে আসছে, আচ্ছা, এবং সেই জায়গা থেকে এই স্টেপটি নেওয়া? নতুন ভাবনা বলতে একটাই, সেটা হচ্ছে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিল, যে এই যে ইউনূস সরকার, তাকে যেতে হবে। সে থাকলে পরে বিরোধিতা চরমে উঠবে। 2, বাকিটা নতুন কোনো ভাবনা নয়। আমি আপনি আমাকে বোধহয় জিজ্ঞাসা করেছিলেন আগের বার যে তাহলে কি ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিল? আমার ঠিক হুম, হুম। উত্তর পরিষ্কার ছিল যে এই প্রশ্নটাই ওঠে না। জি। আরেকটা সঙ্গে বিএনপি সম্পর্কে আমি আপনাকে আরেকটা কোনো পডকাস্টে বলেছিলাম যে বিএনপির সঙ্গে কিন্তু ভারত কাজ করতে চেয়েছিল। খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান দিয়ে এনে তার সঙ্গে করে, প্রণব মুখার্জি গিয়ে, তারা হুম, কিন্তু হুম, হুম। ভারত তার সঙ্গে থাকতে চেয়েছিল। হুম, হুম। পলিটিক্যাল, দেখুন, আপনি ভারতকে দোষ দিতে পারেন, নিশ্চয়ই তাকে দোষ দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাস্তব তাকে ভারতকেও বাস্তব জায়গা দিতে হবে। আজকে বিএনপি সরকারকে কেন ভারত সমর্থন করবেন? না করার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বিএনপি সরকারের সঙ্গে আমার কি শত্রুতা আছে? বিএনপি সরকার যদি তার রাস্তায় চলে,
সে যদি শুধু শুধু আমার সঙ্গে কোনো শত্রুতা তৈরি করতে না যায়, সকাল বিকেল নর্থ ইস্ট খেয়ে দেবো না বলে, বাংলাদেশকে ডোবানোর জন্য কয়েকজন দায়ী, তার মধ্যে একজনের নাম বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বড় আসিফ, ছোট আসিফ ইত্যাদি ফেসবুক করে করে একটা দেশের সত্যনাশ করে দিতে পারে, আমি কখনো দেখিনি। কেমন? তো এবারেও তাই ঘটেছে, ফেসবুক সবার আগে, ফেসবুক। তো সুতরাং বদলায়নি। আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বিএনপি অল্টারনেট ওখানে, তাই বিএনপিকে সাপোর্ট। আওয়ামী লীগ সম্পর্কে আমি আগেও বলেছি, আওয়ামী লীগের হাত ছাড়ার প্রশ্নই নেই। এবং আওয়ামী লীগ, আপনি যদি গত কয়েকদিনের ঘটনাগুলোকে যদি মানে ইফ ইউ কানেক্ট দ্য ডটস, তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন কয়েকটা জিনিস ঘটলো। এক, ভারতে ঠিক স্বনামে নয় কিন্তু পরিষ্কার আওয়ামী লীগ, তারা তাদের কথা বলল প্রেস কনফারেন্স করে, সুতরাং তারা স্পেস পেল পলিটিক্যাল অ্যাক্টিভিটির। একটা। দ্বিতীয়ত, যে জয়ের যে ইন্টারভিউটা আল জাজিরায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আওয়ামী লীগ ইজ ব্যাক অন দ্য পাথ টু রিক্লেম দেয়ার গ্রাউন্ড। এবার একটা কথা বলে আমি শেষ করব। এই সরকার যখন এসেছিল তখন ডাস্টবিন আওয়ামী লীগ লাগিয়ে ওই মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ করে তাতে হাসিনাকে রাক্ষসী বানিয়ে, যাওয়ার আগেও হাসিনার খাট, হাসিনার বিছানা, হাসিনার অমুক, টয়লেটটা খালি দেখায়নি তো, ইত্যাদি দেখিয়ে। এই একটা জিনিস জেনে রাখবেন, আমার মনে হয় আওয়ামী লীগের ইমোশনাল রিহ্যাবিলিটেশন ইজ কমপ্লিট, এই সরকার করে দিয়ে গেছে। আওয়ামী লীগের যত পাপ ছিল সেই পাপ এই সরকার ধুয়ে মুছে সাফ করে দিয়ে চলে গেছে, আপনি আর ওকে ধরতে পারবেন না। এবার যা পড়ে থাকবে সেটা জানে না। আমরা বিদেশ থেকে এসে যা করে যাচ্ছি এইটাই হলো ওদেরকে মানতে হবে। তার কারণ হচ্ছে যে এরা নিজের থেকে কিছুই করতে পারে না। আমাদেরকে তারা মনে করে যে আমরা আমাদের পোলিও স্ট্রিকেন পিপল, হাঁটতে পারি না ঠিক করে, কোনো কিছু করতে পারি না। বা আপনি এটাও বলতে পারেন যে এই যে বিদেশ থেকে এরা যারা আলী রিয়াজ মিয়াজ কি আছে না অনেকগুলি, এইগুলি সব যারা এসেছে তারা মনে করে দিজ আর অটিস্টিক পিপল। আমি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি, একটা ভালো জায়গায় থাকি, আমি যা বুঝি যা জানি সেটা এরা জানে না। দিজ আর অল বাংলাদেশিজ আর অটিস্টিক। এই জন্যই আমাদের ইউনুস সব বাইরের থেকে লোকজন এনে এখানে বসিয়েছেন। কাজে আমাদের এখানে কোনো লোকজন নাই, কাজে এই প্রতারণা করার কোনো মানে না। প্রত্যেক স্টেপে যখন থেকে উনি এসেছেন প্রত্যেক কিছুতে প্রতারণা চলছে। আপনার 106 was also প্রতারণা, ইররেসপেক্টিভ অফ হোয়াট দ্য কোর্ট ইজ সেইং। আমি এখনো রায় পাই নাই, আমি জানি না কোর্ট কি বলছে। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে এইখানে মুশকিল হয়ে গেছে কি, সবচেয়ে বড় আইনজ্ঞ হলো আপনার ওই যে ইউনিভার্সিটিতে পড়ায় না, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস পেয়েছিল, নাম ওর যে প্রফেসর আছে, যে ওই প্রফেসর যে আছে না, জি জি হোয়াট এভার হিজ নেম, ওর নামও আমি ঠিক করে জানি না। তার কারণ হচ্ছে ওর নাম কয়েকবার পরিবর্তন হয়েছে, কোন সময় এই নাম রাখে, কোন সময় ওই নাম রাখে। এখন ইজ নোন বাই ইজ নোন এজ আসিফ নজরুল এখন আজকাল। পরে কি নামে সে পরিচিত হবে আমি জানি না। তো আসিফ নজরুল তো একটা ক্যারেক্টার, আমাদের সাথে অনেক মিটিংস করেছে, অনেক কিছু বলেছে, প্রেস ক্লাবে এদিক ওদিক অনেক নানান জায়গায় উই হ্যাভ বিন টুগেদার। আমি আশা করেছিলাম যে আসিফ নজরুল আসার পরে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে আইসিটিটাকে, 1973 অর্ডিন্যান্স, এই আইনটাকে বাতিল করে দেবে। কিন্তু সেটা হচ্ছে বাতিল করে নাই, এটাকে রেখে দেওয়া হচ্ছে একটা ভেঞ্জেন্সের জন্য, যে কিভাবে আমি এটাকে করি। এবং আগেও এইটা ঠিক করে ফাংশন করে নাই। ওর ইউটিলিটিটা শেষ হয়ে গেছে অনেক আগে, যখন পাকিস্তানের যুদ্ধ অপরাধীদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম দিল্লিতে স্বাক্ষর করে, তারপরে সিমলা এগ্রিমেন্ট করে যখন এগুলি শেষ করে দিয়েছি, তারপরেও এটা রাখা হচ্ছে। এটা আবার এবিউজ হচ্ছে, ইটস বিং এবিউজ, প্রসিকিউশন এবিউজ করছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি অনিয়স্য, এই মুহূর্তে বর্তমানে এই আইসিটি ইজ ইলিগাল। তার কারণ হচ্ছে ওর যে বিচারকরা আছে হাইকোর্টের জজ না, তারা
আইনে হচ্ছে চেয়ারম্যান হাইকোর্টের জজ হবে, আরেকজন হাইকোর্টের জজ হবে, তারা না। কেন? আই টেল ইউ। এই কারণে না, বিকজ ওরা শপথ নিয়েছে হাইকোর্ট জজ হিসাবে, কিন্তু তারা অফিস এজিউম করে নাই একদিনও। আপনি যখন হাইকোর্টের জজ হচ্ছেন, আপনাকে হাইকোর্টের জজ হিসাবে অফিস এজিউম করতে হবে। উনি যদি একদিন হাইকোর্টের লিস্ট নিয়ে বসে সেকেন্ড ডেতে উনি আইসিটিতে চলে যেতেন, তখন আমি এই কথা বলতাম না। ওথ ডাজ নট মিন এজাম্পশন অফ অফিস, বিকজ ওথ আর এজাম্পশন অফ অফিসের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। আপনি মারা যেতে পারেন, উইল ইউ স্টিল বি রিগার্ডেড এজ হাইকোর্ট জাজ? নো। এইখানে যেখানে ধরেন আমি ওথ নিলাম আজকে রাষ্ট্রপতির, আমাকে তো সাথে সাথে নিয়ে গিয়ে আমি ওখানে বসে পড়ি। বুঝছি, আমি যদি এসিউমই না করি অফিস, তাহলে আই ক্যানট বি আ জাজ। ইউ এজাম্পশন অফ অফিস ইজ নেসেসারি। ওথ ইজ আ প্রসিডিউরাল ম্যাটার। আপনি প্রসিডিউর দিয়ে যাচ্ছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মনে হয় অনেক লয়ার্সরাই বলবেন that since he has not assumed office, this court is totally illegal, এবং ওদের কোনো কিছু করার জুরিসডিকশনই নাই, কোনো জুরিসডিকশন নাই। আমাদের মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সিনিয়র আইনজীবী আপনার সহকর্মী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও ট্রাইব্যুনাল সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যে এটি তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিচার অবশ্যই তিনিও চান শেখ হাসিনার বিচার হোক, কিন্তু অন্য কোনো আদালতে। কিন্তু এটা তো স্পেশালি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধীদের জন্য এই ট্রাইব্যুনাল করা হয়েছিল। এখানে 24শে আগস্ট যা ঘটেছে, এখানে আন্তর্জাতিক পর্যায়ের কি অপরাধ ঘটেছে? দুই রাষ্ট্রের মধ্যে কোনো সংঘর্ষের জায়গা থেকে তো যে মানুষগুলো নিহত হয়েছেন 24শে আগস্ট, তা ঘটেনি। তিনি বলছেন সেই জায়গা থেকে তিনি এই আদালত মানেন না শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে। তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার সমন জারি হলো, তাকে আদালতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে। এখন আপনি যেটা বলছেন সেটির কি আইনগত ভিত্তি আছে? না, আমি তো লিগ্যাল পজিশনটা বলছি, আমি তো ওইভাবে বলছি না। বাট ফজলুর রহমান সাহেব যেটা বলেছেন একদম যে খুব খারাপ কথা বলেছেন তাও না। না সেটি কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এক্সাম্পশন অফ অফিস তো করেন নাই যখন আপনি হাইকোর্টের জজ হন। দেখেন, আগে আমাদের কি রেওয়াজটা ছিল? রেওয়াজটা ছিল সবসময় অ্যাপয়েন্টমেন্ট এবং পরে ওথ যেদিন নেওয়া হতো সেদিন লিস্ট দিয়ে দেওয়া হতো জজ সাহেবদেরকে, যে কোন কোর্টে বসবেন, কি কাজ করবেন তারা, এই লিস্ট দেওয়া হতো। এইটা পরে গিয়ে শেখ হাসিনার সময় বা যে কোনো সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ছুটির দিনেও বা যখন হাইকোর্ট বন্ধ থাকে তখনও তারা ওথ নেন। ওথ নিয়ে তারা এক্সাম্পশন করছেন না, পরে করছেন। বাট দে হ্যাভ নট অ্যাসিউম। এই জজ দুইজন তো অফিস অ্যাসিউমই করে নাই। সো আই ক্যানট রিগার্ড দেম এজ জাজেস অফ দ্য হাইকোর্ট। আপনি যান নাই তো, হাইকোর্টে বসেন নাই তো, একদিনও তো বসেন নাই, আধা ঘন্টার জন্য তো বসেন নাই, 10 মিনিটের জন্য বসেন নাই, আপনাকে কোনো লিস্টই দেওয়া হয় নাই। সো এক্সাম্পশন অফ অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ফজলুর রহমান সাহেবের থেকে এখানে অন্য কনস্টিটিউশনাল বা লিগ্যাল পজিশনটা বলছি যে এক্সাম্পশন অফ অফিস না করলে আপনি হাইকোর্টের জজ হচ্ছেন না, নাম্বার 1। নাম্বার 2 যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনি ডাইরেক্ট ওথ দেওয়ার পর পর আপনি ওইখানে গিয়ে বসে গেছেন। আপনি ওথ তো আইসিটির জন্য নেন নাই, ওথ নিয়েছেন হাইকোর্টের জজ হিসাবে। হাইকোর্টে বসতে হবে, একদিনের জন্য বসেন, আপনি ওথটা নিলেন। এখন আপনি কি হলেন? মিস্টার জাস্টিস হলেন, কিন্তু মিস্টার জাস্টিসকে এসিউম করতে হবে অফিস, ওইখানে গিয়ে বুঝতে হবে। আপনি তো আইসিটির ওথ নেন নাই, ওথ নিয়েছেন হাইকোর্টের। হাইকোর্টের জজ হবেন, বসবেন, বসার পরে এইখান থেকে আপনাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে। দেন ইট উইল বি ডিম দ্যাট হাইকোর্টের জজ আছেন আপনি। সো আপনি তো হাইকোর্টের জজ না। এবং আমি মনে করি এই আইসিটি যা করছে এইগুলি সব ইললিগাল কাজ হচ্ছে, এবং আইনের ভাষায় আমি বলি কোরাম নন জুডিস, বিয়ন্ড হিজ জুরিসডিকশন ইজ অ্যাক্টিং। আপনি যখন ট্রাইব্যুনাল প্রসঙ্গ তুললেনই, আমি এই সুযোগে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, একটু জানতে চাই
আহ রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটরের মূল পরামর্শক ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। টবি ক্যাডম্যান তার নিয়োগের যে চুক্তি 25শে নভেম্বর পর্যন্ত সম্ভবত ছিল, সেটি তিনি আর নবায়ন করেননি। এদিকে এটি ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান আমাদেরকে জানিয়েছেন, বা তিনি তার ফেসবুক স্ট্যাটাস এটি দিয়েছেন। আর এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে না, তার সাথে চুক্তি সরকার নবায়ন করেনি। আসলে আপনার কি এই বিষয়ে কোনো কিছু, মানে আপনি কিছু জানেন কিনা আসলে বিষয়টা কি ঘটেছে? যেখানে টবি ক্যাডম্যান বলছেন যে আমাকে প্রপোজ করা হয়েছিল চুক্তি নবায়নের জন্য, আমি করিনি। এদিকে তাজুল ইসলাম বলছেন যে না, সরকার চুক্তি নবায়ন করতে ইন্টারেস্টেড হয়নি। আসলে ভিতরে কি ঘটতে পারে? See, I'll tell you something, আমি হয়তো ভিতরের খবর জানি না, তবে আমি এতটুকুন জানি যে ক্যাডম্যানও এই আইসিটির পক্ষে ছিল না, আগেও ছিল না। এবং ক্যাডম্যান এখানে এসেছে, ইভেন আমেরিকান যারা জুরিস্ট তারাও এসে তখনও বলেছিলেন, শেখ হাসিনার সময় যখন এখানে মামলাগুলি চলে তখনও বলেছিলেন যে এইটা ঠিক হচ্ছে না। এখন ক্যাডম্যানকে আসার পরে সে এখানে বলেছে যে এইটা এইভাবে করাটা ঠিক হবে না। সো হি ওয়াজ মেড অ্যাডভাইজার এই যে ইসের, উনি তারপরে নবায়ন করার মতন কিছুই ছিল না ওনার, ওনার কথাই তো কেউ শোনে না। আপনি যদি আমাকে অ্যাডভাইস দিতে বলেন আমি অ্যাডভাইস দিই, আপনি যদি নাই শুনেন তাহলে আমার সেখানে থেকে লাভ কি? তো আমি প্রেজিউম করছি যে তাজুল ইজ রং, প্রেজিউম করছি ক্যাডম্যান মাস্ট হ্যাভ রিফিউজড। জি। আহ, আমি আমাদের মূল আলোচনা একটু ফিরে যেতে চাই হাসান রশিদ। সেটি হচ্ছে, আপনি বলছেন যে ডক্টর আলী রিয়াজের মতো কিছু মানুষেরা পশ্চিমা বিশ্বের নাগরিক হয়ে, মানে তারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে এখানে এসে ক্ষমতারি করছেন, তারা যা চায় সেটি যেন হয়, এটা এক ধরনের প্রতারণা। কিন্তু এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা এটি এটি জয়যুক্ত করার মাধ্যমে মানুষ সরাসরি প্রতারণা সামিল হতে পারে কিনা, অথবা ভিন্ন কোনো পরিকল্পনা সরকারের, বা যারা এটির পক্ষে খুব বেশি প্রচারণা চালাচ্ছে, যারা বেশি খুব ইন্টারেস্টেড, মানে যেমন জামাত বলেছিল আগে গণভোট তারপর নির্বাচন, তাদের বিশেষ কোনো এজেন্ডা আছে কিনা এটিকে জয়যুক্ত করার মাধ্যমে? দেখেন, আমি বিএনপির কোনো প্রচারণা এইটার ব্যাপারে এখনো আমার নজরে পড়ে নাই, কিন্তু আমি দেখেছি অন্যরা লাইক এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বড় বড় বিলবোর্ডস দেখেছি, হায়ের পক্ষে আরো অনেকের দেখেছি। কিন্তু আমি একটা বিলবোর্ডও এই মুহূর্তে জামাতের পক্ষেও দেখি নাই বা বিএনপির পক্ষে আমার চোখে পড়ে নাই যে এটাকে জয়যুক্ত করে। এদের কাজ ছিল এই প্রচারণাটা চালানো, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে মেন ইন্টারেস্টেড পার্টি হচ্ছে এনসিপি এন্ড আমাদের এই যে যারা প্রতারণা করেছেন আমাদের সাথে, আমাদের ইসের কি বলে চিফ অ্যাডভাইজার সাহেব এবং উনার ওই গংরা যাদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এই কাজগুলি করার জন্য, তারা এটা চাচ্ছেন যে গভর্নমেন্ট শুড টেক ওভার এইটার প্রচারণা, যার জন্য বাংলা। আচ্ছা, হোয়াট হ্যাজ ব্যাংক গট টু ডু উইথ দিস প্রচারণা বলেন? হুইজ বাংলাদেশ ব্যাংক? এটা কি ওদের ম্যান্ডেটে আছে? বাংলাদেশ ব্যাংক তো গভর্ন বাই কি বাংলাদেশ ব্যাংক অর্ডার, এখানে কি ম্যান্ডেট আছে? যদি আজকে এটা করতে পারে তাহলে কালকে তারা আমি দাঁড়ালে আমার ব্যক্তিগত ইস্যু তারা করতে পারে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি যদি কোনো ম্যান্ডেট নিয়ে কোনো কিছু করতে যান তাহলে কালকে আপনি আরেকজনের পক্ষ করতে পারেন। তো ব্যাংকস গুলির কি গভর্নমেন্ট অফিসেস কেন নিউট্রাল থাকবে না? তাহলে আপনি আমলাদেরকে নিউট্রাল থাকতে দিচ্ছেন না, আপনি আমলাদেরকে এটার মধ্যে আনছেন যে সবাইকে হ্যার পক্ষে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? আপনি হ্যার পক্ষে সিলটিল মেরে একবারে স্টাফ করে দেন না, এত কষ্ট দেওয়ার কি আছে? যেটা হবে সেটা করে ফেলেন। তার মূল এজেন্ডাটা কি, করে ফেলেন। উদ্দেশ্যটা কি? এটি পাস করানোর জন্য, হ্যাঁ জয়যুক্ত করানোর জন্য এত বেশি বা আগ্রহ, বা এক ধরনের মানুষ, আপনি যেটা বলছেন যে ষড়যন্ত্র থাকতে পারে, মানে সেটা কি, এর মাধ্যমে কি হতে পারে? ধরেন আমি আপনাকে বলি, বিএনপি 9টা না 19টা কয়টার মধ্যে ওদের রিজার্ভেশন ছিল, এবং তারাও আশা করেছিলেন, সবাই আশা করেছিল, যখন ওইখানে গিয়ে সাউথ প্লাজাতে যখন তারা সব সই করে তখন আশা করেছিল যে এইটা সহ থাকবে।
এটা সহ আসে নাই। যেটা চিফ অ্যাডভাইজার সই করেছেন সেখানে এই লাইনটা নাই যে আমার এখানে ডিসেন্ট আছে, অমুক জায়গায় ডিসেন্ট আছে, এগুলি কিছুই আসে নাই। এটা প্রতারণা না? বিএনপির সাথেও তো প্রতারণা হলো। এটা জনগণ তো আছেই, বিএনপির সাথেও তো প্রতারণা হলো। যেভাবে তারা এগ্রি করেছিল সেভাবে কেন আসে নাই? সো ইউ সি, দি হোল থিং ইজ গোয়িং টু ডাই ডাউন। পার্লামেন্ট কনস্টিটিউট হলে এগুলি কিচ্ছুই থাকবে না। তার কারণ হচ্ছে এটা তখন আমরা যারা সেখানে থাকবো, পার্লামেন্টে জনগণের প্রতিনিধি, তারা কিন্তু ডিসাইড করবে যে কি থাকবে আর কি থাকবে না। বিকজ এই ভোট আর না ভোট তো ম্যান্ডেট না, ইটস নট এ কনস্টিটিউশনালি ম্যান্ডেট রেফারেন্ডাম। যদি কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড রেফারেন্ডাম হয় তাহলে ইট বিকামস অব্লিগেটরি, পার্লামেন্টকে মানতে হবে, বিকজ জনগণ বলছে এটা। এটা তো তা না, কনস্টিটিউশনে তো নাই, আপনি কিভাবে করবেন? আমার কৌতূহলের যে জায়গাটি সেটা হচ্ছে, হ্যাঁ জয়যুক্ত হলে তো আর কনস্টিটিউশন বাতিল হয়ে যাচ্ছে না। কনস্টিটিউশনকে এরা অস্বীকার করতে চেয়েছিল একটা পক্ষ, এনসিপি বা আরো অনেকে, সেটিও তো সম্ভব হচ্ছে না। কনস্টিটিউশনের ভিতরে কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এটিকে আমি যেটা শুরুতে বলছিলাম যে এটি এখন গভর্নমেন্টের কাছে এবং বিশেষ একটি শক্তির কাছে এটি মুখ্য হয়ে গেছে। এবং জামাতও সে দাবি করে আসছিল যে নির্বাচনের আগে যেন গণভোট অনুষ্ঠিত হয়, এবং এদের যে এত তুমুল পরিমাণ আগ্রহ, সেখান থেকে অনেকের মনে একটি সন্দেহ জাগছিল যে এই গণভোট পাস করানোর জন্য ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তার পরবর্তী সময়ে গিয়ে। আসলে কি এমন কিছু আছে আপনার মনে হয়? অফকোর্স আছে। ধরেন আপনি একটা একটা এক্সাম্পল দেই, সেটা হলো যে এই সনদের মধ্যে আছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। হ্যাঁ। সেখানে 4টা ব্যাখ্যা দেওয়া আছে। এইটা প্রথম, এইটা দ্বিতীয়, মানে এই স্টাইলে হবে, এইভাবে হবে, 4টা দেওয়া আছে। লাস্টটা হলো যেটা 96-এ করা হয়েছিল, সেটা হলো লাস্ট, এই যে চিফ জাস্টিস বা এইটা যেটা আছে। তো প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এরকম আপনি যে কনস্টিটিউশনে বলার জন্য বলছেন, সেখানে বিএনপির সালাউদ্দিন সাহেব বা 2-3 জন গিয়ে বা এনসিপির কয়েকজন গিয়ে, এখন পার্লামেন্ট তো সভরেন, পার্লামেন্টের উপরে তো নাই কিছু, দে আর সভরেন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, তারা মানবে না। আপনি কি ফোর্স করতে পারবেন যে জনগণ এটা হ্যাঁ বলেছে? তারা বলবে না না, জনগণ এটা হ্যাঁ বলেছে, এটা তো সংবিধানে ছিল না যে এরকম করতে হবে, গণভোট দিতে হবে। ম্যান্ডেট নাই, and this will not give them a mandate. So প্রবলেমস আছে, এটা প্রতারণা হচ্ছে জনগণের সাথে। আর এত লম্বা কোয়েশ্চেন রেফারেন্ডামে হয় না, ওরা সেটা তো জানে হয় এটা না। করতে। জি, মানে এর মাধ্যমে কি বিশেষ, আমি শেষ কোশ্চেনটা একটু আরেকটু ক্লারিফাই করতে চাই, আমি নিজেকে এবং অডিয়েন্সকে একটু পরিষ্কারভাবে ধারণা দিতে চাই আপনার মাধ্যমে। এর মাধ্যমে বিশেষ কোন শক্তির ক্ষমতা কুক্ষিগত করার কোনো এজেন্ডা আছে কিনা, আমি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করলাম। মানে হ্যাঁ যদি জয়যুক্ত হয়।